প্রথমে আমার পরিচয় দিচ্ছি। নাম শহীদুল ইসলাম। আমি ইঞ্জিনিয়ার শহীদ নামে পরিচিত। ডেস্টিনি 2000 লিমিটেড একজন ডায়মন্ড এক্সিকিউটিভ এবং সবচেয়ে বড় পরিচয় হলো কোম্পানির 12 সালের পর থেকে এই প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করার জন্য বিরতিহীনভাবে আপনাদের সবাইকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানের পক্ষে যতটুকু প্রচার প্রচারণা এবং ভূমিকা রাখা দরকার রাখার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। কারণ সংগ্রামটা আমাদের চলবে যতদিন না পর্যন্ত প্রতিষ্ঠান সমৃদ্ধির জায়গায় না পৌঁছায়, এটা আমাদের চলমান থাকবে। কারণ আমরা এই ব্যবসাটাকে চিত্তে ধারণ করে কিন্তু ভূমিকা রেখেছি। তো আজকে কমন কয়েকটা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা জানেন যে অলরেডি আমাদের কর্ণধার রফিকুল আমিন স্যার এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ হোসেন স্যার কারামুক্ত হয়েছেন। তারা বর্তমানে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। এটা বরং এটা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের প্রতি। এবং আমি আজকে এই প্রোগ্রামে যারা আমাকে দেখছেন এবং শুনছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম এবং অন্ধকারাচ্ছন্ন একটি সময় আমাদের বিশ্বাস ছিল এই প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়াবে। সেই বিষয়টা কিন্তু আজকে বাস্তবে পা রাখছে। আজকে আমি আমার আলোচনায় রফিকুল আমিন স্যারের যে পরিকল্পনা ডেস্টিনিকে নিয়ে, এই বিষয়গুলি আপনাদের সাথে আমি তুলে ধরব। যে আপনারা শুনতে চান কিনা কমেন্টস করে জানাবেন। জি, আমি বন্ধুরা, যেহেতু আপনারা ভূমিকা রেখেছেন এই প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে সার্বিকভাবে, এখনো কিন্তু আমাদের এই সংগ্রাম চলমান। আমরা এই প্রতিষ্ঠানটাকে আমাদের সম্মান পুনরুদ্ধার করার পাশাপাশি অর্থনৈতিকভাবে আবার সমৃদ্ধিশালী একটা পরিস্থিতিতে সবাইকে নিয়ে যাব, এরকম একটি প্রত্যয় আমাদের ভিতরে কাজ করে। তাহলে একটা আমাদের স্যারদের মুক্তি, এটা একটা প্রাইমারি বিষয়। আমাদের আরো অনেক পরিচালক অলরেডি কারাগারে আছেন, তাদেরও মুক্তি আমরা কামনা করছি। কারণ এই মামলাটা একটা প্রতারণামূলক মামলা, এই মামলাটা একটা প্রহসনের মামলা। তো আমরা যারাই কারাগারে অন্তরীণ আছেন, আমরা নিঃশর্ত তাদের মুক্তি চাচ্ছি। কারণ এই মামলাটাই তো মানে একেবারে ষড়যন্ত্রমূলক। এটা তো অলরেডি রফিকুল আমিন স্যারের বক্তব্যে আপনারা জেনেছেন যে আসলে আমরা কি কারণে এই এতগুলি বছর নির্যাতিত নিপীড়িত হয়েছি, কার কারণে। বিগত সরকারের যে রোশানল, দুদকের যে আচরণ, বৈরী আচরণ, আসলেই দুদক একটা বিতর্কিত প্রতিষ্ঠান বাংলাদেশে। এটাকে কিভাবে যে সংস্কার করবে বর্তমান বৈপ্লবিক সরকার, আমরা আসলে এই বিষয়টার এখন অপেক্ষায় আছি। তাহলে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী, তারা কিভাবে সরকার দ্বারা প্রলুব্ধ হয়ে দেশের উন্নয়নে যারা কাজ করছে তাদের গতি রোধ করতে পারে ব্যক্তি রোশানলের কারণে। এটাই কি দুদকের কাজ কিনা? জি, আমি যেহেতু যুদ্ধটা আমাদের আরো করতে হবে। কেন? বিপ্লবের পরে কিন্তু
প্রতি বিপ্লব হয়। এটা পৃথিবীর একটা চিরাচরিত নিয়ম। আমাদেরকে সতর্ক থাকতে হবে, শান্ত থেকে আমরা আবার ঘুরে দাঁড়াবো, এরকম একটি প্রত্যয় নিয়ে আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং সবাই আমার মানসিকভাবে প্রস্তুতি নেন, আমরা খুব সুন্দরভাবে আমাদের আঙ্গিনাতে আমরা একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি করে ফেলব। অলরেডি আপনারা দেখছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যারের মুক্তির পর বিনিয়োগকারীদের যে উদ্দীপনা, তাদের যে উচ্ছ্বাস, তাদের চোখে মুখে যে স্বপ্নে আবার নতুন করে নতুন দিগন্ত রচিত হওয়ার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা একে অপরের সাথে ইউনাইটেড হয়ে আমরা ভূমিকা রাখব। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেহেতু ড্রাইভিং সিটে রফিকুল আমিন স্যার আছেন, আর মোহাম্মদ হোসেন স্যার রফিকুল আমিন স্যারকে যত রকমের সাপোর্ট আছে উনি দিয়েছেন এবং দেওয়ার নতুন করে আবারও প্রত্যয় তৈরি করেছেন। আমি বিশ্বাস করি এই দুইটা জিনিসের সমন্বয় প্রতিষ্ঠানে আর কোন রকমের ফাটল ধরার চেষ্টা যদি কেউ করে, তাহলে সেটা শুধু স্বপ্নই থেকে যাবে, সে বাস্তবায়ন করতে পারবে না। জয় আমাদের এবার হবে ইনশাল্লাহ। তো আমি রফিকুল আমিন স্যারের এই কয়েকটা মিটিংয়ে থাকার কারণে ওনার কিছু সম্ভাবনাময় পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করেছেন। কারণ আপনারা জানেন পরিবেশ পরিস্থিতি পুরোটাই কিন্তু এখনো যতটুকু ফেভারেবল আমাদের পক্ষে থাকা দরকার অতটুকু কিন্তু পুরোপুরি আসেনি, ধীরে ধীরে আসার পরিবেশ তৈরি হয়েছে। যেহেতু রফিকুল আমিন স্যার একজন প্ল্যান মেকার এবং ওনার লিডারশিপে কিন্তু এই প্রতিষ্ঠান সামনের দিকে আগাবে, এটাই নিষ্ঠুর বাস্তবতা। এই বাস্তব কথাগুলি কিন্তু আমরা বলে গিয়েছিলাম। তো আজকে সময়ের প্রেক্ষাপটে সবারই কিন্তু একটা উপলব্ধি তৈরি হয়েছে। আমি এই আজকের লাইভে যারা এতদিন আমাদের সঙ্গে সাপোর্ট দিয়েছেন অথবা যারা সাপোর্ট দেননি, তাদের সকলকে বলতে চাই, আমরা কিন্তু যারা এই ভলান্টিয়ার সার্ভিস দিয়েছি এই গত 12 বছর, প্রায় 13 বছর যাবত ধরে, আমরা কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের সম্মান আছে। কারণ এই দুনিয়াতে সবার দৃষ্টিভঙ্গি একরকম থাকবে না, আর সবার দৃষ্টিভঙ্গি একরকম থাকবে না বলেই এক একজনের জীবনের সফলতা, এক একজনের জীবনের অর্জন এক এক রকম হবে। বাট আমাদের যে মূল টার্গেট ছিল যে এই যে আমরা রোশানলে ছিলাম, রফিকুল আমিন স্যাররা মুক্তির অপেক্ষায় অধীর সমস্ত প্রচেষ্টা করেছেন মুক্তির জন্য, কিন্তু বেরোতে পারেন নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের মিডিয়াগুলি আমাদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। এমনও প্রচার প্রচারণা করা হয়েছে যে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার বেরোতে চান না। তাহলে কারাগারের ভিতরে কি এত স্বাদ? তাহলে যারা এই ধরনের মন্তব্য করেছেন আমাদের মধ্যেও, আশা করি আপনাদের দৃষ্টিভঙ্গি সঠিকভাবে এখন উপলব্ধি আপনাদের জাগ্রত হয়েছে। আমরা শুধু একটা কথা বলতে চাই, এই দৃষ্টিভঙ্গি বদলানোর জন্যই কিন্তু আমরা কাজ করেছি। ব্যাপারটা এরকম না যে আপনার ব্যাপারে আমরা কোনো কথা তুলব। তবে এইটুকু বলতে চাই, যাদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের পক্ষে ছিল না, আশা করি তাদের যে মনোভাব, তাদের যে আচরণ, এটা যেন একটা অনুতপ্ত মানসিকতার থাকে। আপনি প্রতিষ্ঠানের বিপক্ষে অবস্থান করে যদি উদ্ধত্তপূর্ণ আচরণ দেখান, এটা মানায় না। তাহলে এই প্রতিষ্ঠানের পক্ষে যে সমস্ত লেভেলধারী, যে সমস্ত লেভেলের বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে, তাদের অর্থ শ্রম দিয়ে কোনো কিছু না থাকে এই প্রতিষ্ঠানের পক্ষে গান গিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধাবোধ,
বাকিদের থাকা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা জানেন এই প্রোগ্রামটি দুঃসময় দুদিনে যারা বিনিয়োগকারী, যারা প্রতিষ্ঠানে ভলান্টিয়ার সার্ভিস দিয়েছেন, তাদের কথা শোনার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামটির আয়োজন। কিন্তু সময় প্রেক্ষাপটের কারণে আমি বেসিক কতগুলো জিনিস আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে তুলে ধরব, তাই আজকেও কোনো মেহমানকে আমি ডাকিনি। হ্যাঁ, নেক্সট থেকে এটা এমনও হতে পারে প্রতিদিন লাইভ হইতে পারে, কারণ আমাদের যারা বিনিয়োগকারী তাদেরকে তাদের এই শ্রমগান তারা যেটা দিয়েছেন তাদেরকে সেলিব্রেট করার সময় কিন্তু এসে গেছে। আগামী দিনের সম্মানিত জায়গার অধিকার রাখে তারা, এবং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বর্তায়। যাদের বিশ্বাস ছিল না এই প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে, আর যাদের বিশ্বাস ছিল এই প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে, যারা বিশ্বাস করে ভূমিকা রেখেছে তাদেরকে সম্মানিত করা সময়ের দাবি। কারণ এই জিনিসটা যদি আমরা করতে পারি, আগামী দিনের আমাদের এই আঙ্গিনা প্রকৃতপক্ষে এক নতুন উদ্দীপনা নিয়ে নতুন সূর্য উদিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে বলে আমরা মনে করি। এখন শুধুমাত্র অ্যাচিভমেন্টের পালা, একটা একটা করে অর্জন করা। তো আমি যতটুকু রফিকুল আমিন স্যারের কাছে এবং মোহাম্মদ হোসেন স্যারের কাছে থেকে যে পরিকল্পনাগুলি তারা প্রাইমারি আকারে সম্ভাবনাময় একটা পরিকল্পনা তৈরি করেছেন, এর কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা এই সম্ভাবনাময় যে পরিকল্পনা বাস্তবায়ন করার প্ল্যানিং হাতে নিয়েছেন, এই বিষয়টাকে শুনতে চান কিনা একটু জানাবেন। আর আমাদের এই প্রোগ্রামটি যেহেতু আপনারা 13 বছর আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আরো কিছুদিন আমাদেরকে পরিবেশ তৈরি করার আগ পর্যন্ত এই সাপোর্টটা আপনাদের প্রয়োজন। কারণ রফিকুল আমিন স্যার অলরেডি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার একটা প্রতিজ্ঞাবদ্ধ আদালতের সাথেও করেছেন, নিজের সাথে তো ওনার আছেই। তাহলে জানা দরকার প্রত্যেকেরই যে উনি কি পরিকল্পনা হাতে নিয়েছেন বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আগামী দিনে ডেস্টিনির ব্যবসার বিষয়। জি, আপনারা, হ্যাঁ, ওকে, এখন আসেন যে আমি আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের এই যে কোম্পানির যে সম্ভাবনাময় যে পরিকল্পনা রফিকুল আমিন স্যারের, কারণ উনি তো এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা। মোহাম্মদ হোসেন স্যার ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করার মাধ্যমে, একটা ইউনিটি তৈরি করার মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল, এবং আবারও নতুন করে নতুন উদ্দীপনায় সম্ভাবনার যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা ইনশাল্লাহ হবে। ডেস্টিনি 2000 লিমিটেড যে ভবিষ্যৎ পরিকল্পনার একটা সম্ভাবনাময় পরিকল্পনা, সেটা হলো ডেস্টিনিতে আগামী দিনে 2 কোটি দিনদারিকে রেজিস্টার্ড করা হবে। 2 কোটির পরে আর কোনো মানুষকে ডেস্টিনি ইনকামের আওতায় এই 2 কোটিকে রাখবে। কারণ যেহেতু আমাদের দেশের জনগোষ্ঠী প্রায় আমরা 20 কোটি মানুষ, 18 বছর প্লাস প্রায় 14 কোটির মতো, তাহলে আমাদের পরিকল্পনা হলো আমরা 2 কোটি মানুষকে কর্মসংস্থানের আওতায় আনব। কারণ দেশের পুরো দায়িত্ব কিন্তু আমাদের না। তাহলে আমরা একটা 2 কোটি মানুষের দায়িত্ব ডেস্টিনি গ্রুপ নিবে। এই প্ল্যানিং নিয়ে রফিকুল আমিন স্যার তার নতুন যাত্রা শুরু করতে চায়, এবং এটার ওপেন ডিক্লার থাকবে। সকল মিডিয়া, সকল রকম এগুলি আপনারা জানতে পারবেন কিছুদিনের মধ্যে। সবাইকে জেনে দেওয়া হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছাবে যে ডেস্টিনি 2 কোটির বাইরে আর কোনো ডিস্ট্রিবিউটরকে রেজিস্টার্ড করবে না, একদম 2 কোটিতে সেলগালা করবে।
তাহলে আসেন, আগে আমাদের ছিল প্রায় 45 লাখ, অলমোস্ট 50 লাখ ধরে নিলাম, তাহলে আমাদের আর কত, 1.5 কোটি। এই 1.5 কোটি মানুষকে কিন্তু এখানে রেস্টার্ট করা হবে, এরপর এটা স্টপ। তাহলে ডেস্টিনির পরিকল্পনা থাকবে এই 2 কোটি মানুষকে কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায় এবং তাদেরকে কিভাবে স্বাবলম্বী করে তাদেরকে ন্যূনতম লাখখানিক টাকা আয় করানো যায়, সেই পরিকল্পনা আগামী দিনে ডেস্টিনির মহাপরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে। এটাই হলো সম্ভাবনাময় একটা পরিকল্পনা। এবং আজকে আমি আপনাদের ভাই হিসেবে রফিকুল আমিন স্যার, শাহ হোসেন স্যার, যারা এই প্রতিষ্ঠানকে আবার নতুন করে নতুন এক উদ্দীপনা, নতুন এক প্রত্যয়ের মাধ্যমে যে যাত্রা শুরু করার পরিবেশ তৈরি করা শুরু করেছেন, সেই হিসেবে আমি আমার জায়গা থেকেও তাদের এই মিশন বাস্তবায়ন করার জন্য আমার যতটুকু সামর্থ্য আছে ওইটুকু দিয়ে আপনাদের পাশে থাকব। এটা আমার ইন্টারনাল কমিটমেন্ট নিজের সাথে। তো তাহলে এটা হলো একটা মানে কমন মাস্টার প্ল্যান। আর এটা করতে গিয়ে আপনারা জানেন আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমাদেরকে একটা একটা করে গড়ে তোলার কাজও করতে হবে পর্যায়ক্রমে। যতটুকু আমি জেনেছি, আপনারা জানেন আনন্দ ছন্দ সিনেমা হলের জায়গাটা এইখানে 18 তলা বিল্ডিং এর প্ল্যান পাস করা আছে আগে থেকেই, এবং এই বিল্ডিংটাকে আগামী 1 বছরের মধ্যে একেবারে আপনার দৃশ্যমান করার প্ল্যানিং নিয়ে যাত্রা শুরু করবে। এটাও একটা সম্ভাবনাময় কাজ। ইতিমধ্যে চায়নার সাথে অনেক আগেই কথাবার্তা ছিল, এটা একটা স্টিল স্ট্রাকচার বিল্ডিং হবে এবং বৈশাখী টেলিভিশন সহ ডেস্টিনির যত কর্পোরেট অফিস আছে সকল অফিস ওই টাওয়ারে থাকবে। এই টাওয়ারে অন্য কারো অফিস থাকবে না। এটা শুধুমাত্র ডেস্টিনি গ্রুপের যত সিস্টার কনসার্ন তৈরি হবে সবগুলির অফিসকে ওখানে নিয়ে যাওয়া হবে। এটাও একটা সম্ভাবনাময় পরিকল্পনা নিয়ে ডেস্টিনি আগাচ্ছে। এবং সেখানে আমাদের অডিটোরিয়াম থেকে শুরু করে আমাদের এই বিজনেস কেন্দ্রিক যত রকমের ফ্যাসিলিটি প্রিভিলেজ ডেভেলপ করা দরকার সেই পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে। এখন শুধু আমরা অপেক্ষা এবং ভূমিকা রাখবো যে এটা কবে হয়। আর তার আগ পর্যন্ত আপনারা আরেকটা জিনিস বলতে চাই, বৈশাখী টেলিভিশনের 3য় তলায় ডেস্টিনির কর্পোরেট অফিস করার একটা পরিকল্পনা ডেস্টিনি গ্রুপ ইতিমধ্যেই মানে আপনার সিদ্ধান্ত নিয়েছেন। সেটাও আপনারা কিন্তু আস্তে আস্তে জানতে পারবেন এবং সেটাও অলরেডি আর্কিটেক্টরা এই বিষয়ে মানে দেখছেন কিভাবে কি করা যায়। তার মানে আমাদের নাসির ট্রেড সেন্টারে যে আমাদের কর্পোরেট অফিস ছিল এটা আপাতত আমাদের বৈশাখী টেলিভিশনের 3য় তলায় এটাকে নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এটার। এবং আরো একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটা হলো আগামী 1 বছরের মধ্যে বান্দরবনে একটি ফার্নিচার ইন্ডাস্ট্রি করা হবে। এটা আধুনিক যত টেকনোলজি ব্যবহার করা যায় ফার্নিচার ইন্ডাস্ট্রিতে সেটা ব্যবহার করে দেশে ফার্নিচারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করাও এই ফার্নিচার ইন্ডাস্ট্রির পরিকল্পনায় থাকবে। আর আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক স্থাপনা শুধুমাত্র একটা ডেকোরেশনের অপেক্ষায় আছে। বরিশালের টাওয়ার, খুলনার টাওয়ার, কক্সবাজারের হোটেল সহ অনেক অনেক আমাদের মানে কি বলে সম্পদের, যেগুলো শুধুমাত্র চোখে দেখার মতো পরিবেশ তৈরি করতে বেশি সময় লাগবে না, সেগুলোও ধীরে ধীরে কাজ শুরু হবে ইনশাল্লাহ। তবে সেগুলির সময় এখনো নির্ধারিত হয়নি। আপাতত আনন্দচন্দ সিনেমা হল এবং বান্দরবনের ফার্নিচার ইন্ডাস্ট্রিটা একটা টাইম ফ্রেমে করার পরিকল্পনা, সম্ভাবনাময় একটা ডেট নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার প্ল্যানিং নিয়ে কাজ চলছে। এবং ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক যে পরিবেশ, জুনের মধ্যে সেই পরিবেশ তৈরি করার যত আয়োজন সেই জিনিসটা করার জন্য কাজ চলছে। জুলাইয়ের 1 তারিখ থেকে
স্টেটমেন্ট জেনারেট হবে। এটাও এই মুহূর্তের একটা প্রাইমারি একটা সম্ভাবনাময় পরিকল্পনা। তো এই হলো ব্যাপার। আর একটা মার্কেটিং প্ল্যানও রফিকুল আমিন স্যারের তরফ থেকে উনি আমাদেরকে জানিয়েছেন। এটাও কিন্তু অ্যাকুরেট না, এটা একটা স্ট্রাকচার, এটা হয়তো এডিট হবে, এটা হয়তো সংযোজন হবে, বিয়োজন হবে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। অচিরেই চুলচেরা বিশ্লেষণ করে কমপ্লিট প্ল্যানিং এর মধ্যে আওতায় নিয়ে আসা হবে। তো এই বিষয়গুলা আরো স্পষ্ট করে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তবে আমি ডেস্টিনি গ্রুপের বিজনেস নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। সেটা হলো ব্যক্তিগতভাবে আমার একটা অবজারভেশন, যেহেতু এই প্রতিষ্ঠানে সেলসে কাজ করে মার্কেটিং এর একটা এক্সপিরিয়েন্স নিয়েছি। মার্কেটিং করতে করতে ওয়ান্স আপন আ টাইম এন্টারপ্রেনারশিপের যে একটা অনুভব বা এটা যে একটা উদ্যোক্তার যে কি বলে উদ্যোক্তা সংক্রান্ত যে বিষয়গুলা চোখে পড়ার, সেই জিনিসগুলো আস্তে আস্তে যখন স্টাডি করার চেষ্টা করি তখন উপলব্ধিতে আসে। বন্ধুরা, আমাকে এখন আপনারা যারা দেখছেন এবং শুনছেন, ডেস্টিনি 2000 সাল থেকে 12 সাল পর্যন্ত যে ব্যবসাটা করছে, আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলতে পারি যে ডেস্টিনি আসলে 12 সাল পর্যন্ত কোনো বিজনেসে করেনি, শুধু ব্যবসা করার একটা ক্ষেত্র তৈরি করেছিল। ব্যবসাটা আসলে হতো আমাদের 13 এবং 14 সালে, যেটাকে বিজনেস বলে সেটা আমরা দেখতাম কিন্তু 13 এবং 14 সালে। কিন্তু সেটা হওয়ার আগেই কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের টোটাল পরিকল্পনা, এদেশের মাটি মানুষের যে উন্নয়ন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়ার যে প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠান কাজ করেছে, সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানটা মানুষের প্রতি কমিটমেন্ট, সমাজের প্রতি দায়বদ্ধতা, এইরকম একটি প্রত্যয় নিয়েছিল, যে কারণে এই প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়ানোর যে পরিবেশ, এটা হচ্ছে 12 বছর পরে একটা প্রতিষ্ঠান ঘুরে দাঁড়ায়, এটা পৃথিবীর ইতিহাসে বড় বিরল ঘটনা। এই কথাগুলি বন্ধুরা আমি যখন অন্ধকার সময় ছিল আপনাদের সাথে আমি আমার দৃষ্টিভঙ্গি আমি শেয়ার করেছি। আমি শুকরগুজারি মহান রবের প্রতি, আমাদের এই দৃষ্টিভঙ্গি আজকে বাস্তবে রূপ নিচ্ছে আল্লাহর রহমতে। এটা সম্ভব হয়েছে আপনারা যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে উৎসাহিত করেছেন, আপনারা যারা আমাদের এই মানে আমাদের এই আয়োজনগুলোকে আপনারা সেলিব্রেট করেছেন এবং সম্প্রসারণ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদের ভূমিকার কারণে সম্ভব হয়েছে। কারণ এই প্রতিষ্ঠানের অন্ধকার সময়ে সম্পদ লুট করার জন্য একটা চক্র কিন্তু পায়তারা করেছিল, এবং আপনাদের কন্ট্রিবিউশনে কিন্তু আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু এটা রুখে দিতে পেরেছি। আজকের পট কিন্তু ভিন্ন। আসলে 12 বছর পার হয়ে 13 বছর, অনুভূতিটা ভোঁতা হয়ে গেছে। সবাইকে মিলে যখন আবার সমৃদ্ধির জায়গা যাব, তখন হয়তো অনুভূতিটা আবার চাঙ্গা হবে। এখনো আমরা সংগ্রামে আছি, কমিটমেন্টে আছি। ডেস্টিনি একটা চেতনার নাম, ডেস্টিনি একটা স্পিরিট, আর তারই প্রতিফলন আজকের এই ডেস্টিনির ঘুরে দাঁড়ানোর যে প্রেক্ষাপট, মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আহমেদ স্যারের প্রত্যাবর্তন। আসলে ছোট বড় এবং ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস গুলার যতটুকু নিজ আঙ্গিনা থেকে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি ভাবনা করার, চেষ্টা করেছি উপলব্ধি করার। একটা কোম্পানি যখন খুব বড় আকারে ব্যবসা করার প্ল্যানিং করে, তার ওই স্ট্রাকচার তৈরি করতে কমপক্ষে টাইম লাগে 10 বছর, এবং সাধারণ মানুষ জানতে পারে 10 বছর পরে তারা একটা মহা পরিকল্পনা নিয়ে আসলে আগাচ্ছিল।
এই যে 10 বছর সাধারণ মানুষ বুঝতে পারে না, এটাই একটা বড় কোম্পানির বৈশিষ্ট্য। একটা $1 বিলিয়ন কোম্পানি কিন্তু 10 বছর তার পরিকল্পনার পিছনে কাজ করে। সাধারণ মানুষ বুঝতে পারে না যে তারা আসলে মাঠ পর্যায়ে কি করবে। তারা যখন বুঝতে পারে তখন অলরেডি মার্কেট বড় কোম্পানিগুলোর হাতে চলে যায় এবং একটা ব্র্যান্ড দাঁড়িয়ে যায়। ডেস্টিনিও কিন্তু প্রথম যে 12 বছর তারা একটা ব্র্যান্ড ভ্যালু এবং একটা স্ট্রাকচার তৈরি করেছিল ব্যবসা করার। এখন এই কাজটা করতে গিয়ে অনেক লোক অনেক টাকা আয় করছে। তারা ভেবেছিল ডেস্টিনি মনে অনেক বড় ব্যবসা করেছে, তারাও মনে করতেছে অনেক বড় ব্যবসা করছে। আসলে ওই টাকাটা ব্যবসা করার টাকা না, ওটা ছিল ব্যবসা তৈরি করার জন্য একটা ছিটা ফোটা টাকা। ডেস্টিনির পরিকল্পনা মহা পরিকল্পনা। রফিকুল আমিন স্যারের জন্য জি, রফিকুল আমিন স্যারের জন্য দোয়া রাখবেন, মোহাম্মদ হোসেন স্যারের জন্য দোয়া রাখবেন। বেলায় বেলায় কিন্তু ওনারাও একটা পর্যায়ে এসছেন। তবে আমি খুব কাছে থেকে দেখেছি দুইজনকেই, ওনারা মনের দিক থেকে আসলে চিরসবুজ মানুষ। আমাদের অনেক বন্ধু, আমি আর আপনাদের সাথে স্মৃতিচারণ করতে হয়, এই 12 সালের পরে আমাদের অনেক যারা কলিগ, যারা ধরেন পিএইচডি, ডায়মন্ড, এদের অনেকের সাথে কিন্তু আমার বিভিন্ন সময় এই ব্যবসা কেন্দ্রিক আলোচনা হতো। তাদের কিছু কিছু মানুষ বিভিন্ন এমএলএম কোম্পানিতে গিয়ে কমিশন প্ল্যানটাকে, চটকদার কমিশন প্ল্যান দেখে আমার সাথে অনেকের সাথে ক্রস ম্যাচিংও হয় এবং এর মধ্যে কিছু লোক আমাকে বলেওছে যে রফিকুল আমিন স্যার তো মানে অনেক আগের মানুষ, উনি কি আর আপডেট প্ল্যান জানেন? আমি অবাক হয়ে তাদের দিকে তাকাতাম এবং তাদের কয়েকজনের সাথে কথাও বলেছি। দুর্ভাগ্য যে রফিকুল আমিন স্যারকে অনেক লোক, বিশেষ করে আমাদের বিনিয়োগকারীরা যারা পদবীধারী, অনেকেই চিনতে পারেনি। এই পৃথিবীর মানে বিজনেসটা কি? বিজনেস মিনস সার্ভিস অর প্রোডাক্ট আর সার্ভিস প্রোভাইড করা, সেবা দেওয়া। এটা হলো একটা কমন, মানে একটা বিজনেসের ক্রাইটেরিয়া, কমন একটা কার্যক্রম। কিন্তু রফিকুল আমিন স্যার আমাদের এই বিজনেসটাকে একটা উঁচু মাত্রায় নিয়ে গেছেন। সেই উঁচু মাত্রাটা কি? সেই উঁচু মাত্রাটা হলো ইউ বিল্ড ইউর পিপল, দে বিল্ড ইউর বিজনেস। তার মানে ডেস্টিনি 2000 লিমিটেডের দেখেন, আমরা এক একজন ব্যবসায়ের এক একটা অংশ দেখে অনেক সময় মূল্যায়ন করি, কিন্তু হোল বিজনেসের চিত্র যদি আমরা একবার রিয়েলাইজ করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে কেউ যদি প্রকৃতপক্ষে একটা ভালো বিজনেস গড়ে তুলতে চায়, সে যদি তার মানুষগুলোকে গড়ে তুলতে পারে, ব্যবসা এমনিতে হয়। তাহলে থিওরিটা কি? ইউ বিল্ড ইউর পিপল, দে বিল্ড ইউর বিজনেস। এখন এই যে মানুষকে বিল্ড করা, এটা একটা ডিফারেন্ট ক্যাপাসিটির বিষয়। এই থিওরি কপি করলেও যে আপনি কপি করতে পারবেন, ব্যাপারটা কিন্তু তা না। এটা একটা মাস্টার থিওরি বিজনেসের। এখন এই মাস্টার থিওরি আপনি কপি করতে পারেন, কিন্তু এটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে লাগবে এক্সট্রিম লেভেলের লিডারশিপ। আপনার গ্রহণযোগ্য থাকতে হবে, ইথিক্যাল, এবং আপনাকে সক্ষম হইতে হবে, অ্যাকাউন্টেবল হইতে হবে। এইরকম একটা জায়গায় যদি কেউ লিডারশিপটা নিতে পারে, তাহলে তার মানুষগুলাকে গড়ে তোলার ক্ষেত্রে সে ভূমিকা রাখতে পারবে। আর যদি এটা না হয়, এটা শুধু শুনতেই পারবে, বুঝতে পারবে, কিন্তু অ্যাপ্লাই করে এত রেজাল্ট নেওয়া এত সহজ না। আর এই থিওরিটা বাস্তবায়ন করা সম্ভব রফিকুল আমিন স্যারের পক্ষে। আমার অবাক লাগে আমাদের যারা অনেক ডিস্ট্রিবিউটর লিডাররা, তারা, আমার মনে হয় তাদের তো উপলব্ধি আসা উচিত। কেন? আপনি দেখেন
আমাদের এই ডেস্টিনি যারা বিনিয়োগকারী, তারা বিভিন্ন এমএলএম কোম্পানিতে কিন্তু কাজ করেছেন। দেখেন তো কয়জনকে নতুন করে স্বপ্ন দেখিয়ে নেটওয়ার্কার হওয়ার জন্য তারা দাঁড় করাতে পেরেছেন। আপনি দেখবেন বিভিন্ন এমএলএম কোম্পানি যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা ডেস্টিনির যে কোনো না কোনো লেভেলের একটা ডিস্ট্রিবিউটর, কিন্তু তারা কি এমন এনভায়রনমেন্ট তৈরি করতে পারছে যে তাদের নতুন করে তার প্ল্যাটফর্মে মানুষ স্বপ্ন দেখে ব্র্যান্ড নিউ একজন উদ্যোক্তা হয়ে নেটওয়ার্কার হয়ে ড্রিম দেখছে সে ক্রাউন হবে, ডায়মন্ড হবে, বিগ বিজনেস গড়ে তুলবে। একেবারে রেয়ার, এটা তেমন দেখাতে পারবেন না। আর দেখাতে গেলে দেখবেন এর রুটে সে ডেস্টিনির কোনো না কোনো একটা পরিবেশের সাথে মিনিমাম লেভেলে হলেও ছিল। তাহলে অতি নগণ্য পাবেন আপনি, অল্প সংখ্যক মানুষকে পাবেন যারা এইভাবে গড়ে উঠেছে। তো তার মানে মানুষকে সেলস এন্ড মার্কেটিং এন্ড এন্টারপ্রেনারশিপে গড়ে তোলার যে কাজটা, এটা যদি এত সহজ হইতো এটা সবাই করত। দেখুন, শুধুমাত্র প্রশিক্ষণ দিয়ে কখনোই উদ্যোক্তা সৃষ্টি করা যায় না। উদ্যোক্তা সৃষ্টি করার এটা প্রাইমারি কাজ। কিন্তু উদ্যোক্তাকে পৃষ্ঠপোষকতা দিয়ে একটা পর্যায় পর্যন্ত যদি কাউকে সেবা না দেওয়া যায় তাহলে ওই উদ্যোক্তা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ পৃথিবীতে উদ্যোক্তা জার্নিটা অনেক বেশি আনসার্টেন, অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন, যেই কারণে এখানে 10% পিপল শুরু করে কিন্তু ফিনিশিং এ অনেকের পাওয়া যায় না। বলতে গেলে 100 জনে একজন টিকে থাকে। তাহলে এই যে একটা উদ্যোক্তা, তাকে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে এন্ড ইউজার পর্যন্ত নিয়ে তাকে লার্জ স্কেলে অথবা তার বিজনেসকে স্কেলেবল করার যে প্ল্যানিং, এটা কিন্তু সে একা একা করতে পারে না। কারণ এটা একটা হিউজ এক্সপিরিয়েন্সের বিষয়। কারণ ব্যবসা একটা বিজ্ঞান, এই বিজ্ঞানটা বুঝতে বুঝতে মানুষের জনম চলে যায়। কিন্তু আমরা যারা রফিকুল আমিন স্যারের সাথে আসি, তাহলে উনি টোটাল ওনার বিষয়গুলো পুরোটাই জানা আছে। এখন ওনার প্ল্যাটফর্মে আমরা যদি টাচে থাকি তাহলেই আমরা কিন্তু একটা বড় ব্যবসা করার সুযোগ পাবো, আমরাও তিলে তিলে নিজেদের গড়ে তুলতে পারবো। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং এটাই ঘটেছে। তো এখনো যদি আমাদের যারা আছেন তাদের যদি উপলব্ধিটা আমি মনে করি ঠিক হয়ে গেছে, আমরা সবাই এক, কারণ আমরা সবাই বিনিয়োগকারী। দু চারজন যদিও বিভ্রান্ত হয়, তাদেরকে কোনো না কোনো মাফিয়া গডফাদার তাদের একান্তই ব্যক্তিগত স্বার্থে তাদেরকে আপনার ডাইভার্ট করেছেন। আমি মনে করি যদি এই দুঃসময় দুর্দিনে প্রতিষ্ঠানের বিপক্ষে যদি কেউ যেয়ে থাকে তাহলে ওই গডফাদারদেরকে চিহ্নিত করা লাগবে। বিনিয়োগকারীরা যারা আছে তারা ইনোসেন্ট, তারা চেয়েছে প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়াক, কিন্তু তাদের অনেকের ওয়েটা হয়তো মানে সঠিক ছিল না। কিন্তু কিছু মানে কি বলে মাস্টার মাইন্ড লোক আছে যারা অলরেডি তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের অনেক বিনিয়োগকারী দিকে দিয়ে বিভিন্ন রকমের বাজে পরিবেশ তৈরি করেছে। আমরা মনে করি বিনিয়োগকারীরা এর জন্য দায়ী না, কিন্তু যারা এই পরিবেশ তৈরি করেছে বরং তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই 12 বছর পরে আমরা সবকিছু ভুলে গেছি। কেন? আমরা আসলে উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটা ঘুরে দাঁড়াক এটা। তবে যদি কেউ এই প্রতিষ্ঠানের বিপক্ষে দাঁড়িয়ে থাকেন আপনি মনে করেন, আমার মনে হয় আপনি অনুতপ্ত হবেন, আমাদের আর বলার কিছু নেই। আমরা আজকে একটা জায়গায় আসতে পেরেছি, আল্লাহর অশেষ রহমতে সারারা মুক্তি পেয়েছে, এটা আমাদের জন্য বড় পাওয়া। আর বাকি যে জিনিসগুলো করেছে এগুলি নিতান্তই নগণ্য। এটা পৃথিবীর সব জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য আমার একটা বিনীত আহ্বান থাকবে সবসময় যে এই প্রতিষ্ঠানের দুর্দিনে যারা প্রতিষ্ঠানের পক্ষে তাদের সবকিছু দিয়ে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে, আমি মনে করি তারা প্রত্যেকে, বাকি যারা বিনিয়োগকারী সময় দিতে পারে নাই, দোয়া করেছে, তারা এই মানুষগুলোকে সম্মানের চোখে দেখবেন, এটা তাদের অধিকার। আর আমি আপনাদের বলছি, আমি
আরেকটা কথা বলতে চাই এখানে আমার জায়গা থেকে, আমি আমার লাইফে যতটুকু আমার কর্ম দিয়ে বা আমার দিয়ে আমি এইভাবে চিন্তা করি যে কে আমাকে কি বললো এটা যেন ইম্পর্টেন্ট না হয়, বরং আমি যেন কাউকে কিছু বললে এটা যেন ইম্পর্টেন্ট হয়। এবং লাইফে এমন একটা জায়গা তৈরি করার জন্যই কিন্তু আমি আমার জীবন দশায় কাজ করি। তো যে সমস্ত বন্ধুরা আমার বিষয় নিয়ে সমালোচনা করেছেন, আমি আপনাদেরকে কোনো কিছু মনে করিনি, কারণ আপনাদের কোনো কথা আমাকে ইফেক্ট করে না। বরং আমি যদি কাউকে নিয়ে কোনো কথা বলি, এটা যদি সমাজ গ্র্যান্ড করে, সেটা হবে আমার সার্থকতা। এবং আমি ওই জিনিসটাকে মাথায় রেখে পথ চলার চেষ্টা করেছি, করে যাব। তো চলেন ভেদাভেদ ভুলে গিয়ে ডেস্টিনি আবার ঘুরে দাঁড়াবে মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আহমেদ স্যারের কোঅর্ডিনেশনে, ইউনাইটেড হয়ে এই প্রতিষ্ঠান হারানো গৌরব এবং একটা নতুন ইতিহাস আবার তৈরি করবে সারা পৃথিবীতে দাগ রাখার মতো। সবাই মিলে আমরা এটা করব, এরকম একটি প্রত্যয় সবার মনে তৈরি হোক, আমি এটাই চাই। তো যেহেতু আপনারা জানেন আমি ইতিমধ্যে ডেস্টিনির যে বেসিক ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাবনাময় পরিকল্পনা যেটা ডিক্লেয়ার হয়েছে রফিকুল আহমেদ স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের মাধ্যমে, এটা কিন্তু একেবারে অ্যাকুরেট নয়। এটা নিয়ে গবেষণা হবে, এটা নিয়ে একটা ফুল একটা স্ট্রাকচারাল ফরম্যাট আসবে, তারপরে যে এটা বাস্তবায়ন হবে। এবং আরো একটা ব্যাপার হলো, সম্ভাবনা যে পরিকল্পনা ডেস্টিনিতে আগে প্রতি সাইকেল ছিল 12,600 টাকা, এটা প্রতি সপ্তাহে আমরা পেতাম, সেটাকে এখন নিয়ে যাওয়া হয়েছে 25,000 টাকায়। তার মানে কেউ যদি একটা ফুল ভলিউম সাইকেল কোয়ালিফাই করতে পারে, সে মাসে 1 লাখ টাকা আয় করবে। এবং এই পরিকল্পনাটা চলবে 1 বছর যাবত ধরে। এর মধ্যেই, কারণ যেহেতু আমাদের একটা বড় মার্কেট আছে, আমাদের চ্যালেঞ্জ হলো প্রোডাক্ট সাপ্লাই দেওয়া, আমাদের প্রোডাক্ট হলো ডিস্ট্রিবিউশনটাকে স্ট্রং করে ভূমিকা রাখা। এই আগামী 1 বছরের মধ্যে পণ্য উৎপাদন এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে 1 বছর পরে প্রতিদিন স্টেটমেন্ট চালু হবে, সপ্তাহে 5 দিন। তাহলে প্রথমে চলবে প্রতি সপ্তাহে একবার করে, এরপরে প্রতিদিন হবে 1 বছর পরের থেকে। কারণ প্রতিদিন স্টেটমেন্ট চালু করার জন্য যেই রকমের সাপোর্ট, যেই রকমের কি বলে প্রশাসনিক এবং ডিস্ট্রিবিউশন সাপোর্ট দরকার, এটা 1 বছরের মধ্যে তৈরি করে নিতে হবে। তৈরি করার পরে আমরা ডেইলি স্টেটমেন্টে চলে যেতে পারবো। আর যখন ডেইলি স্টেটমেন্ট যাব, বুঝতেই পারতেছেন যারা এখানে অর্গানাইজার, যারা এখানে ভালো করার চিন্তা যাদের মাথায় আছে, তারা ইনকামের লেভেল তাদের কোথায় যাবে একটু শুধু ভেবে দেখেন। আমি আবারও একটা কথা বলতে চাই, যারা আমাকে শুনছেন এবং দেখছেন, যদি এই মুহূর্ত থেকে আপনি ডেস্টিনির ব্যবসা আবার নতুন করে করার পরিকল্পনা আপনার মাথায় নিয়ে নেন, আমি শুধু বলবো যে আপনার জীবনে যোগ্যতা আছে কি নাই, সক্ষমতা আছে কি নাই, রফিকুল আহমেদ স্যার, হোসেন স্যার সহ এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, আপনি শুধু পরিবেশের ধাক্কায় আপনি ফাইন্যান্সিয়ালি সফল হবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর যার সক্ষমতা আছে, উনি ইতিহাস সৃষ্টি করবেন। সবাই রফিকুল আহমেদ স্যার, মোহাম্মদ হোসেন স্যারের জন্য দোয়া রাখবেন। ওনাদের হেলথ চেক আপটা হোক, ওনারা সুস্থভাবে আমাদের মাঝে কর্মক্ষম সময় কাটাবেন। আর আমি মনে করি ওনারা শুধু তাদের অভিজ্ঞতাগুলি আমাদেরকে দিবেন, বাকিটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। ওনারা শুধু কনসালটেন্সি দিবেন, বাকি কাজ আমরা সবাই মিলে করবো ইনশাল্লাহ। তো এই হলো ব্যাপার। তো সম্ভাবনার এই দিনে পুরনো দিনের স্মৃতির কথা বলবো আরো পরে, আগে পরিবেশগুলি আরো ঘনীভূত হোক, আরো একটা সুন্দর পরিবেশ তৈরি হোক।
আবার একটা নতুন জাগরণের মতো একটা প্রেক্ষাপট তৈরি হোক। এই বিষয়গুলো হওয়ার পরে এই 12 বছরের যে ইতিহাস কোনো এক সময় আপনাদের সামনে এই জিনিসগুলা অল্প অল্প আকারে তুলে ধরবো সময়ের প্রয়োজনে। তো যাই হোক, আমি আজকে যে লাইভ প্রোগ্রামটি আপনাদের সাথে করলাম, আপনারা যদি মনে করেন ডেস্টিনিতে যারা বিনিয়োগকারী তাদের এই তথ্যগুলি জানা দরকার, আপনারা এটা ছড়িয়ে দিবেন, কারণ আমি আরো 2টা পয়েন্ট আলোচনা করব সংক্ষেপে। আগামী দিনে ডেস্টিনি গ্রুপে যে 6টা সংগঠন এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন, তারা ফাউন্ডেশন আকারে এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে বিভিন্ন রকমের সেবা প্রদান করবেন এবং আগামী দিনের যে কোনো অর্গানাইজিং কাজের সাথে তারা সম্পৃক্ত থাকবেন। এটাও একটা সম্ভাবনা এবং পরিকল্পনা ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে যারা এই দুঃসময় ভূমিকা রেখেছেন, যারা হতাশ হয়েছিলেন যে আপনি মনে হয় আর আপনার কার্যক্রম থাকবে না, ব্যাপারটা তা না। কারণ আপনারা প্রত্যেকেই যারা এই সংগঠনের সাথে জড়িত ছিলেন, আপনারা ইতিহাসের অংশ হয়ে ভূমিকা রেখেছেন এবং কে কে ছিলেন সেগুলোর ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে একেবারে মানে লিস্টেড ভাবে আছে। সো আপনারা এইটুকু হতাশ হবেন না যে আপনাদেরকে মানুষ ভুলে যাবে, এই সুযোগ নাই। এই ডাটা এন্ট্রি রেডি করা আছে, তৈরি করা আছে। এবং আগামী দিনে যে আমাদের টাকা ফেরতের যে পরিকল্পনা, সেটার ক্ষেত্রেও কিন্তু সংগঠনগুলো যারা ভূমিকা রেখেছেন তাদের কনসার্ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে যারা ভূমিকা রেখেছেন তারা এটা ভাবার কোনো কারণ নাই যে আপনার কোনো মূল্যায়ন নাই। না, আপনার মূল্যায়ন কর্মের মাধ্যমে, অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা চলছে ইনশাআল্লাহ। আমরা সবাইকে সম্মানিত করতে চাই যার যার কর্মফলের উপরে। এবং আশা করি ডেস্টিনি যারা বিনিয়োগকারী, যারা আমাকে শুনছেন এবং শুনবেন, এই দুঃসময়ের মানবগুলো যদি অর্গানাইজিং এ সম্মানিত জায়গা যায়, এটা তার কারো আপত্তি থাকার কথা না। তাহলে সংগঠনগুলি তার ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার জন্য সেটার একটা নীতিমালা আসবে। এই নীতিমালা অনুসারে আমরা আমাদের দুস্থ মানুষগুলোকে চিকিৎসা সেবা দেওয়া এবং তাদেরকে অনগ্রসর যারা আছে তাদেরকে কিভাবে আমরা ভূমিকা রাখতে পারবো, এই ফাউন্ডেশনগুলি এই কার্যক্রম চালিয়ে যাবে। এগুলি আপনারা কিছুদিন পরে একেবারে কংক্রিট আকারে সবাই জানতে পারবেন। আপাতত আমি একটা প্রাইমারি আলোচনা করলাম। এই বিষয়গুলো কিন্তু চুলচারা বিশ্লেষণ করে, গবেষণা করে এটাকে একটা ফরমেশনে দাঁড় করানো হবে। আমি যে মার্কেটিং প্ল্যানের কথা বললাম, এগুলো কিন্তু সম্ভাবনা মার্কেটিং প্ল্যান। এই জিনিসগুলোকে চুলচারা বিশ্লেষণ করে এটাকে স্ট্রাকচারাল একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। আর বাকি কিছুর জন্য আমাদেরকে অপেক্ষা করা লাগবে। সবাইকে আজকের এই তথ্যগুলি ছড়িয়ে দিয়ে সবাইকে উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। কারণ জুনের মধ্যে আমাদের প্রোডাক্ট সাপ্লাইয়ের টোটাল যে মানে আয়োজন, এই জিনিসগুলো যেন যাহা যাহা করা দরকার, মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আহমেদ স্যার এই জিনিসগুলো করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তারা যে ভূমিকা পালন করা দরকার সেটা তারা করবেন বলে কমিটেড হয়েছেন। আমরা যারা কাছাকাছি ওনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। সবাই দোয়া রাখবেন এবং সবাই উজ্জীবিত থাকেন এবং সাদদের জন্য দোয়া করেন। সাদদের সুস্থভাবে বেঁচে থাকাটা আমাদের সবার জন্য একটা বড় ভূমিকা পালন করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা সবাই বিশ্বাস করি বলে আমিও মনে করি। তো আজকের লাইভটি আমি আর লম্বা করলাম না। সবাই ভালো থাকেন। আপনাদের সাথে বারবার দেখা হবে এবং দুঃসময়ে যারা বিনিয়োগকারী, আজকের প্রোগ্রামও আমি আপনাদেরকে আনি নেই, কিন্তু নেক্সট ডে আমি এই প্রোগ্রামগুলি আরো অনেক বেশি করে
দ্রুত গতিতে আপনাদের এই দুঃখ দুর্দশা যেটা আপনারা ভূমিকা রেখেছেন, এই স্টেটমেন্ট চালু হওয়ার আগ পর্যন্ত আপনাদের এই কথাগুলি মানুষ শুনবে, কারণ তারাও আসলে আপনাদের এই অন্ধকার টাইমটা দেখেন, অনেক বিনিয়োগকারী আছে হয়তো সংগঠনে আসেন নাই, তারাও অনেক কষ্টে ছিলেন, আমরা তাদের কথাও শুনবো। তাহলে যারা যারা আমার এই লাইভটি কথা শুনলেন, কারা কারা এই লাইভ প্রোগ্রামে আসতে চান প্লিজ কমেন্টস করেন, আমি লিস্ট আকারে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, আপনাদের কথা শুনবো। আপনারা এই পৃথিবীর মানুষকে বলবেন এই 12 বছরের ইতিহাস এটা এত ছোটখাটো ব্যাপার নয়, এটা অনেক বড় ব্যাপার। ইনশাল্লাহ আমাদের ত্যাগ পরবর্তী প্রজন্ম অবশ্যই এটা সুফল ভোগ করবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর এটার জন্য আমরা দিনে রাতে আবার কাজ করব সেই পরিবেশ তৈরি করার জন্য। সকলের প্রতি শুভকামনা রেখে আমি লাইভ প্রোগ্রামটি এখানে সমাপ্তি টানতে চাই। যদি কারো কোনো বন্ধুর প্রশ্ন থাকে আমি হয়তো 1 থেকে 2টা প্রশ্ন করব। নাসিমা আপা আপনি কি প্রশ্ন করছেন আমি একটু টানি। জি সালাম দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আমাদের তাকিয়েছে আমরা সঠিক পথে চলার শেষে। জি আপা একদম আপনি ঠিক বলেছেন, যারা সাদদেরকে অবমাননা করেছিল তাদের ব্যাপারে সজাগ থাকবে। হ্যাঁ আল্লাহ যা করেন। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুচিন্তিত মতামত পেশ করার জন্য। জি তো যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি লাইভটি এখানেই। হ্যাঁ সাইফুল ভাই বলেছেন প্রবাসীদের জন্য কি ভাবনা। হ্যাঁ যারা আমাদের এই দুঃসময় দুর্দিনে প্রবাসে থেকেও ভূমিকা রেখেছেন তারাও আমাদের তালিকাতে আছেন, তাদেরকেও আমরা সেলিব্রেট করব, তাদেরকেও আমরা সম্মানিত করব, কারণ প্রবাস জীবন অনেক ব্যস্ততার জীবন। সেই জীবনে থেকেও যারা এই প্রতিষ্ঠানের চিত্তে, এই প্রতিষ্ঠানের মানে কি বলে আপনার মানে এই প্রতিষ্ঠানের ভালোবাসায় তারা সেখানে থেকেও এই প্রতিষ্ঠানের গান গেয়ে গেছেন, তাদেরকেও আমাদের সেলিব্রেট করব আমরা, এইখানে আমরা কমিটেড। ইনশাল্লাহ আপনি সহ যারাই ভূমিকা রেখেছেন তাদেরকে মানে কৃতজ্ঞ চিত্তে সম্মান প্রদর্শন করছি। বাকিটা রফিকুল আহমেদ স্যার সহ আমরা আপনাদেরকে আবার কোন একটা বড় স্টেজে আপনাদেরকে সম্মানিত করবো ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, আবার আমরা নতুন করে গড়ে তুলবো আমাদের এই আঙ্গিনাটা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার প্রতি। আমার জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ বারবার আপনাদের সাথে দেখা হবে, এবার দেখা হবে সমৃদ্ধির রাস্তায়। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।